শুরুতে আসি, কোথায় যাবো? আইপিএলে যাবো না পিএসএলে যাবো? পিএসএলেই যাই। সাকিব যাবেন না মুস্তাফিজে যাবেন? আচ্ছা, সাকিবেই যাই। সাকিব আল হাসান শুরুটা করেছেন, ব্যাটিং বোলিং দুটোই করতে পেরেছেন। ব্যাট হাতে হি ওয়াজ গোল্ডেন ডাক, তাকে আউট করেছেন, ইনফ্যাক্ট বোল্ড করেছেন আহমেদ দানিয়াল। বল হাতেও আহমেদ দানিয়াল সাকিবকে পরপর দুটো ব্যাক টু ব্যাক সিক্সে সাকিয়েছেন। তো বলা যায় একটা টাফ টাইমে আহমেদ দানিয়াল সাকিব আল হাসানকে দিয়েছেন। বোলিং স্ট্যাটটা যদি আমরা দেখি, মাত্র 2 ওভার বল করতে পেরেছেন, মেইডেন নেই, উইকেট নেই, 18টি রান খরচ করেছেন। প্রথম ওভারটা কিন্তু সাকিব আল হাসান বেশ ভালো করেছিলেন, মাত্র 5 রান দিয়েছিলেন। সেকেন্ড ওভারে 13 রান এবং সেখানেই আসলে দুটো ছক্কা আহমেদ দানিয়াল হাঁকিয়েছেন। আসলে অনেক দিন ধরে সাকিব আল হাসান ক্রিকেটের সঙ্গে নেই, মাঝে অনেকগুলো পলিটিক্যাল ইস্যুস গিয়েছে, মোস্ট প্রবলি 165 ডেজ তিনি ক্রিকেটের বাইরে। এর মধ্যে আবার তার বোলিং অ্যাকশনটা নিষিদ্ধ হয়েছিল, সেটা আবার শুধরে তাকে ফেরত আসতে হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দেশের ক্রিকেটে অনেকবার আসবেন কি আসবেন না এমন গুঞ্জন শোনা গেছে। বিপিএলে তিনি খেলতে পারেননি, ডিপিএলে খেলতে পারেননি। তো বলা যায় একটা কামব্যাক, কিন্তু সেটা একটা সাদামাটা কামব্যাকই হয়ে থাকবে। যদিও তার দল জিতেছে, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট, লাহোর গ্রাউন্ডার্স ম্যাচটা জিতেছে, 13 ওভারের খেলা ছিল। তবে সাকিব আল হাসানের পারফরমেন্সটা দেখতে না পারা, সেটা হয়তো আমাদের জন্য অ্যাজ অ্যান অডিয়েন্স খুব হতাশাজনক ছিল। অনেকদিন পরে তিনি ফিরেছেন, আলাদা করে নজর ছিল। এবং পিএসএলে যেহেতু বেশ কিছু ফরেন প্লেয়ার ফেরত আসেননি, তারপর মোটামুটি অবভিয়াস ছিল যে সাকিব আল হাসান 11-এ চান্স পাবেন, সেটা নিয়ে ডাউট ছিল না। তো তারপরও আপনার কাছে পার্সোনালি কেমন লেগেছে? প্রথম বলে বোল্ড হয়ে যাওয়াটা নিশ্চয়ই হতাশায় পড়েছে। না, আমার কাছে মন্দ লাগে না এবং হতাশাও আসলে সত্যি কথা বলতে কাজ করে না, কারণ আসলে তিনি যেই টাইমে নেমেছেন 13 ওভারের খেলা, আপনাকে চার্জ করতে হতো, সেইটা একটা। আর ব্যাটিংটা নিয়ে তার তো একটু কনসার্ন ছিল অনেক দিন ধরে। আপনি যদি ওই যে গত বছরের বিপিএল থেকে শুরু করেন, রংপুর রাইডার্সের হয়ে যখন তিনি খেলছিলেন, তার চোখের সমস্যা, এরপর দেখা গেল তার মাথাটা সোজা রেখে ব্যাটিং করার জন্য নানা রকম কসরত তিনি করেছেন বিভিন্ন সময়, ফলে সেই জায়গার একটা কনসার্ন ছিল। আর বোলিংয়ের কথা যদি বলেন, যে ওই যে আপনি যেটা বলছিলেন যে বোলিং অ্যাকশন শুধরে এসে আবার নিজের ছন্দটা ফিরে পাওয়া, এবং আরেকটা ব্যাপার যে ওই পলিটিক্যাল ইস্যুর কারণে অনেক দিন ধরে খেলতে পারছেন না, মাঝে বোলিং অ্যাকশনের এই ধাক্কাটা, সব কিছু সামলে উঠে আবার মাঠে ফিরতে পারাটা আমার কাছে মনে হয় যে সাকিবের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এবং আমরা সবাই জানি যে সাকিব এমন একজন ক্রিকেটার যে 1-2টা ম্যাচের ব্যাপার বা একটা ইনিংসের ব্যাপার কিংবা একটা স্পেলের ব্যাপার, তাহলে হয়তো বা তিনি তার টাচটা ফিরে পাবেন। আমরা দেখেছি যে মাসের পর মাস ক্রিকেট খেলেননি, এরা ম্যাচের আগের দিন নেটে জাস্ট 2 ওভার বোলিং করেছেন, তার মনে হচ্ছে আমি ওকে, তারপর ম্যাচে এসে 4-5টা উইকেট পেয়ে গেছেন। ফলে তিনি তার ক্যাপাবিলিটির সম্পর্কে খুব ভালো জানেন, হতাশার জায়গা লিমিটেশনটা জানেন। যে সাকিব আল হাসান 1 বছর নিষেধাজ্ঞার পরে এসেও দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন, বোলিং করেছেন। সেখানে এই কয়েক মাসের মধ্যেই সাকিব আল হাসান আর আগের মতো স্বরূপে ফিরতে পারলেন না। এইটা একটা ম্যাচ আমার মনে হয় যে টু আর্লি টু সে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বোলিং অ্যাকশন শুধরানোটা একটা বড় ব্যাপার। আমরা অনেক লেজেন্ডারি ক্রিকেটারকে বোলারকে দেখেছি যে বোলিং অ্যাকশন শুধরানোর পর তারা অনেক সময় স্ট্রাগল করেছেন তাদের আগের রিদমটাতে ফিরে, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু সেই অনুযায়ী সবশেষ যদি বোলিং অ্যাকশন নিয়ে কথা বলি, আরাফাত সানি, তিনি কিন্তু আর ফিরতেই পারেননি। এক্স্যাক্টলি। এবং যারা ওয়ার্ল্ড ক্রিকেটে ফিরেছেন তাদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। ফলে সেই জায়গাটা থেকে সাকিব আল হাসান আমার কাছে মনে হয় যে মানে গতকালকে বোলিং দেখে খুব যে অ্যাকশন নিয়ে তিনি স্ট্রাগল করছেন সেটা না, হয়তো বা রেগুলার ডে গেছে এবং রানও তো হচ্ছিল ওই উইকেটে, এবং একটা ওভারে 2টা 6 খেলছেন, প্রথম ওভারটা ভালোই করেছেন। সব মিলিয়ে আসলে মানে একেবারে যে ফেলে দেওয়ার সুযোগ নেই। অবশ্যই আপনি যেটা বলছিলেন যে সাকিবের কাছ থেকে আমরা এক্সপেক্টই করি যে চ্যাম্পিয়ন ক্রিকেটার যখন ফিরবেন চ্যাম্পিয়ন হিসেবে, সেটা আমরা অভ্যস্ত দেখে দেখে। এটাও মানতে হবে বাস্তবতা যে তিনি তার ক্যারিয়ারের শেষ সময়ে আছেন, বয়স হয়েছে, নানা রকম মাঠের বাইরের নানা রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে, মেন্টাল প্রেশার, সেগুলো সামলে যে তিনি আবার ক্রিকেটটা খেলছেন, এটা আমার কাছে একটা স্বস্তির ব্যাপার অন্তত। মুস্তাফিজুর রহমান তিনি 24 ঘন্টার ব্যবধানে দুটো আলাদা জায়গায়, দুটো আলাদা জার্সিতে খেলেছেন। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেললেন, পরের দিনই ইন্ডিয়াতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। আইপিএলে ভালোই খেলেছেন, কারণ তার দল হেরেছে বিশাল ব্যবধানে, 10 উইকেটের ব্যবধানে হেরেছে। ইনফ্যাক্ট কোনো সুযোগই ছিল না দিল্লি ক্যাপিটালসের, মানে যেভাবে করে ব্যাট করেছে, লম্বা টার্গেট ছিল, সেটা ইজিলি চেস ডাউন করে ফেলেছে তার অপোনেন্ট। আমার কাছে মনে হয় এইখানে মুস্তাফিজকে খুব একটা দোষ দেওয়ার সুযোগ নেই। তিনি যে বোলিংটা করেছেন, সবচেয়ে কম ইকোনমি রেট মুস্তাফিজুর রহমানের ছিল। আমরা যদি বোলিং কার্ডটা একবার দেখি, 3 ওভার বল করেছেন, 24 রান খরচ করেছেন, উইকেট পাননি, দেখে মনে হতে পারে বেশ সাদামাটা। কিন্তু অন্য
বোলাররা যেখানে আরও 10-এর বেশি ইকোনমি রেটে বল করেছেন, 9 ইকোনমি রেটে বল করেছেন, সেখানে সবচেয়ে লোয়েস্ট ইকোনমি রেট, এটা ডেফিনেটলি ইমপ্রেসিভ। এবং মুস্তাফিজুর রহমান আইপিএলে গেলেই তিনি সবসময় চমৎকার ছন্দে থাকেন। গত বছরেও আমরা দেখেছি চেন্নাইয়ের হয়ে তিনি 9 ম্যাচে 14টা উইকেট পেয়েছিলেন। তো আইপিএলে মুস্তাফিজ কখনোই সেভাবে করে স্ট্রাগল করেননি। সবশেষ হয়তো দিল্লির হয়ে যেবার তিনি খেললেন সেবারে তিনি রেগুলার সুযোগ পাননি। এবারে এখন অবশ্য সুযোগ থাকবে এবং দিল্লি ক্যাপিটালসের এখনও টুর্নামেন্টে যথেষ্ট চান্সেস আছে। হয়তো বা পরের দুটো ম্যাচ জিতলে তারা প্লে অফে কোয়ালিফাইও করতে পারবে। তো সেই জায়গায় মুস্তাফিজুর রহমানকে আরেকটু বেশি দেখবার সুযোগ নিশ্চয়ই বাংলাদেশের দর্শকদের থাকবে। এক্স্যাক্টলি, সেক্ষেত্রে মুম্বাইয়ের সাথে তাদের একটা পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ আছে, নানা সমীকরণ মিলিয়ে হয়তো বা দুটো ম্যাচ জিতলে সুযোগ তাদের রয়েছে। এবং আপনি যেটা বলছেন যে মুস্তাফিজ কখনোই খারাপ করেনি, এবং একটা স্ট্যাট দেখছিলাম যে তিনি আসলে 300টা ডট বল করেছেন টি-20 ক্রিকেটের ডেথ ওভারে, যেই লিস্টে আসলে জাসপ্রীত বুমরাও তার থেকে অনেক পিছনে। বুমরা হয়তো বা 208টা ডট বল করেছেন। তার মানে বোঝা যায় যে ডেথ ওভারেও তিনি আসলে কতখানি ব্যাটারদেরকে ডোমিনেট করতে পারেন, কতখানি কার্যকরী। এবং আপনি বলছেন যে রিলাই করে দলগুলো, আসলে অনেকেই বলেন যে আসলে আমাদের এখানে তাসকিন আছেন, নাহিদ রানা আছেন, তারাও তো ভালো বোলিং করছেন, তাদেরকে আইপিএলে না ডাকে এই মোমেন্টে আসলে একটা টিমের 3টা ম্যাচ বাকি আছে এবং ম্যাচগুলো জিততে হবে। সেই সময় আপনি এক্সপিরিয়েন্সড এবং যিনি আসলে নার্ভটা ধরে রাখতে পারেন, ওই লেভেলের ক্রিকেটটা মুস্তাফিজ খেলেছেন, সাকিব ওই লেভেলের ক্রিকেটটা খেলেছেন, ফলে তাদের উপরই দেখবেন যে টিমগুলো অনেক বেশি রিলাই করবে যে না, তার অন্তত সেই এক্সপিরিয়েন্সটা আছে। নতুন একজনকে নিশ্চয়ই সেই জায়গাটাতে সুযোগ দিয়ে তাকে হয়তো মানিয়ে নেওয়ার সময় দিতে হবে, সেই সময়টা তো দলগুলোর ছিল না বা নেই। ফলে সেই ক্ষেত্রে মুস্তাফিজের উপর তারা রিলাই করেছে এবং যে বোলিং তিনি করেছেন সেটাও বলতে হয় যে কিপটে বোলিংয়ে কালকের ম্যাচ অনুযায়ী যদি কথা বলি, হয়তো আপনি বলতে পারেন যে 3 ওভারে 24 রান দিয়েছে, কোনো উইকেট পাননি, 8 ইকোনমি, কিন্তু সেটাও কালকের ম্যাচের হিসাব করলে কিপটে বোলিং। আপনি যেটা বলছেন যে বাকি সবাই তার থেকে অনেক বেশি রান খরচ করেছে। অ্যাবসলিউটলি। কিন্তু মুস্তাফিজুর রহমানের ব্যাপারটা কি, কালকের ম্যাচটা না, মানে আমার কাছে মনে হয়েছে যে তাকে 4 ওভার করানোর প্রয়োজন ছিল। আকসার প্যাটেল সেখানে হয়তো বা ক্যালকুলেশনে ভুল করলেন কিনা আমি জানি না, 1টা ওভার বাকি ছিল, 1 ওভার আগেই 10 উইকেটের যদিও গুজরাট টাইটান্স ডমিনেট করে জিতেছে, মিডিল ওভারে তাকে একটা সুযোগ দেওয়া যেতে পারতো। মানে মুস্তাফিজুর রহমান ইজ এ ভেরি গুড 19th ওভার বোলার, আমরা সবসময় বলে থাকি। সেখানে কুলদীপ ইয়াদবকে দিয়েছেন স্পিনার, তিনি ভালো বলতে পারবেন। আকসার প্যাটেল অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ গুড এনাফ, তার ক্যাপ্টেন্সি নিয়ে ভুল ধরছি না, কিন্তু মুস্তাফিজুর রহমানকে কাজে লাগালে সেখানে হয়তো বা সিনারিওটা কিছুটা হলেও ডিফারেন্ট হতে পারতো, হু নোস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.